শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। খেলাপি ঋণের সারা বিশ্বের শীর্ষে বাংলাদেশে, এক বছরে বেড়েছে 126%। মোট ঋণের 36%ই খেলাপি। পূর্বাচলে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, জয়, পুতুল সহ 21 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। মৃত্যুদণ্ডের পর 21 বছর কারাভোগের সাজা পেলেন সাবেক প্রধানমন্ত্রী। মব সন্ত্রাসে দেশে হত্যার রেকর্ড, বিগত 10 মাসেই মবের খাতে 140 খুন। হংকংয়ের বহুতল ভবন কমপ্লেক্সে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন, মৃত বেড়ে 55। ইমরান খানের মৃত্যুর গুঞ্জনে উত্তাল পাকিস্তান, কারা কর্তৃপক্ষের দাবি সাবেক প্রধানমন্ত্রী সুস্থই আছেন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। খেলাপি ঋণের ঝড়ে ব্যাংক খাত এখন রীতিমতো বিপন্ন। লাগামহীন বাড়ছে এর অঙ্ক এবং তা যে কোনো সময়ের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এক বছরের ব্যবধানে বেড়েছে 3,60,000 কোটি টাকা, আর মাত্র 3 মাসে বেড়েছে 36,170 কোটি টাকা। বছর ব্যবধানে এই বৃদ্ধির হার 126.16%। সব মিলিয়ে খেলাপি ঋণ এখন 6,44,000 কোটি টাকা। এটি মোট ঋণের 35.73%। এই অঙ্ক শুধু আর্থিক খাতের দুর্বলতাকে উন্মোচন করছে না, বাড়িয়ে দিচ্ছে ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা নিয়ে উদ্বেগও। বিশেষজ্ঞদের মতে সংস্কার ছাড়া সামনে ঋণের ভার আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। 2024 সালের সেপ্টেম্বরে মোট খেলাপির পরিমাণ ছিল 2,84,977 কোটি টাকা। 2025 সালের সেপ্টেম্বরে তা বেড়ে 6,44,515 কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ এক বছরে ব্যাংক খাতের মোট খেলাপি বেড়েছে 126.16%। 26 নভেম্বর বুধবার বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ বিবরণী থেকে এই তথ্য উঠে এসেছে। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ ইউক্রেনে পুরোদস্তুর যুদ্ধ চলছে প্রায় 4 বছর ধরে। তবে যুদ্ধ বিধ্বস্ত দেশটির ব্যাংক খাতের অবস্থাও এতটা নাজুক হয়নি যতটা হয়েছে বাংলাদেশের ব্যাংক খাত। ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বরে দেশটির খেলাপি ঋণের হার ছিল 26%। অন্যদিকে বাংলাদেশের ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের প্রায় 36%ই খেলাপি হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও প্রভাবশালী গবেষণা সংস্থার তথ্য পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের যে হার সেটি এখন গোটা বিশ্বে সর্বোচ্চ। এমনকি কোনো দেশের খেলাপি ঋণ 30%-এর বেশি পাওয়া যায়নি। খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময়ে নজরদারি ও নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগ করায় ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রকৃত অবস্থা স্পষ্ট হয়ে উঠছে। আগে যেসব ঋণ পরিশোধ না হওয়া সত্ত্বেও কাগজে নিয়মিত হিসেবে দেখানো হতো, সেগুলো এখন মন্দ ঋণ হিসেবে চিহ্নিত হচ্ছে। ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দের দুর্নীতির পৃথক 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড হয়েছে। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন 27 নভেম্বর এই রায় ঘোষণা করেন। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এই মামলাগুলোয় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিক সহ অন্যদের আসামি করা হয়। এই 6 মামলার মধ্যে 3টি রায় হল। প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের 5 বছরের কারাদণ্ড হয়েছে। এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের 5 বছরের কারাদণ্ড হয়েছে। এছাড়া 1 লাখ টাকা অর্থদণ্ড। আরেক মামলায় সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় 23 নভেম্বর রাষ্ট্র আসামি পক্ষের যুক্তি বিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে আদালত রায় ঘোষণার তারিখ ধার্য করেন। দেশে মব সহিংসতা ও গণপিটুনিতে মৃত্যুর ঘটনা আগের চেয়ে বেড়েছে। চলতি বছরের প্রথম 10 মাসে এ ধরনের ঘটনা 140 জন নিহত হয়েছে, যা অন্যান্য বছরের তুলনায় সর্বোচ্চ।
পরিসংখ্যানে দেখা গেছে গত এক যুগে ধরনের ঘটনায় সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গত 10 মাসে মব সহিংসতা ও গণপিটুনির অন্তত 256টি ঘটনায় 140 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত 231 জন। এই পরিসংখ্যান আগের 2 বছরকে ছাড়িয়ে গেছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2024 সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 2023 সালে এই ধরনের ঘটনায় 51 জনের মৃত্যু হয়। 2024 সালে এমন ঘটনায় মৃত্যু 128 জনে পৌঁছায়। আশোক ও HRS এর তথ্য মতে গত 12 বছর 10 মাসে বাংলাদেশে গণপিটুনিতে নিহত হয়েছে 1013 জন। এক যুগের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে দেশের 8টি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটে ঢাকা বিভাগে। আশোকের তথ্য মতে দেশে গত 12 বছরে গণপিটুনিতে কমপক্ষে 873 জনকে হত্যা করা হয়েছে। এর কোনোটিতে ছেড়ে ধরা বা ডাকাত সন্দেহে, আবার কোনো কোনো ঘটনায় চোর সন্দেহেও পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে। হংকংয়ের তাইপো ডিস্ট্রিক্টের সরকারি অ্যাপার্টমেন্ট ব্লকে লাগা ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে 55 জনে দাঁড়িয়েছে। ওয়াং ফুক কোর্ট নামে ওই অ্যাপার্টমেন্ট ব্লকে গত 18 ঘন্টা ধরে চলা আগুন নিয়ন্ত্রণ করতে এখন 800-র বেশি দমকল কর্মী কাজ করছেন। 2021 সালের সরকারি আদমশুমারি অনুযায়ী এই আবাসিক কমপ্লেক্সে প্রায় 4600 মানুষের জন্য 1984টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এখন পর্যন্ত 55 জনের মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে এখনও 279 জনের খোঁজ মেলেনি। এছাড়া ভবন থেকে উদ্ধার করা 45 জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিসিটিভি। একটি নির্মাণ কোম্পানির 3 জন কর্মকর্তাকে এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে 2 জন পরিচালক এবং 1 জন ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট। তাদের বিরুদ্ধে ভবন নির্মাণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এমন উপকরণ যেমন বাঁশ, পলিস্টাইরিন ফোম ব্যবহারের অভিযোগ উঠেছে। 1983 সালে নির্মিত এই টাওয়ার ব্লকগুলোতে সংস্কার কাজ চলছিল। ভবনগুলো বাইরে থেকে বাঁশের আচ্ছাদন দিয়ে ঢেকে রাখা ছিল। পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে আদিয়ালা জেল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এমন গুজব পুরোপুরি উড়িয়ে দিয়েছে জেল কর্তৃপক্ষ। 26 নভেম্বর বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ইমরান খান জেলের ভেতরেই আছেন এবং তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন। জেল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয় ইমরান খানকে আদিয়ালা জেল থেকে সরিয়ে নেওয়ার খবরে কোনো সত্যতা নেই। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার জন্য সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তার স্বাস্থ্য নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে তাও ভিত্তিহীন বলে জানিয়েছেন কর্মকর্তারা। পিটিআই প্রতিষ্ঠাতার সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলেও তারা জোর দিয়ে বলেছেন। 2022 সালের এপ্রিলে বিরোধী দলের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ এমন একাধিক মামলায় 2023 সালের আগস্ট থেকে আদিয়ালা জেলে বন্দী আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা 3টি পৃথক মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে 21 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 27 নভেম্বর দুপুর 11:15টার দিকে ঢাকার 5ম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। এই 3 মামলায় আরও 17 জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনের 12 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। উনিশশো সালের অগ্নিক্ষরা উত্তাল 27 নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী ডাক্তার মিলন স্বৈরশাসক এরশাদ সরকারের ভাড়াটিয়া গুন্ডা বাহিনীর গুলিতে শহীদ হন। ওই দিন বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সভায় যোগ দিতে রিকশায় যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার এলাকায় সন্ত্রাসীরা তার উপর গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এই আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন নতুন গতি পায়। ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে ওই বছরের 6 ডিসেম্বর স্বৈর শাসনের পতন ঘটে। ডাক্তার শামসুল আলম খান মিলনকে সচরাচর শহীদ ডাক্তার মিলন হিসাবে অভিহিত করা হয়।
তার মৃত্যুকে মহান আত্মত্যাগ হিসেবে গণ্য করা হয়। মৃত্যুকালে পেশায় চিকিৎসক শামসুল আলম খান মিলন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন যুগ্ম মহাসচিব। শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে বাণীতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গত বছরের 5 আগস্ট বিজয়ে আমরা নতুন স্বাধীনতা পেলেও এখন পর্যন্ত আমাদের দেশ মাতৃকার বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলি করা হয়েছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। স্থানীয় সময় 26 নভেম্বর বুধবার দুপুরে হামলার ঘটনা ঘটে। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন, ওই 2 সদস্যের অবস্থা গুরুতর। এই হামলার তদন্ত কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে হবে। বিষয়টিকে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর আগে ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসি জানিয়েছিলেন, ন্যাশনাল গার্ডের আহত ওই 2 সদস্য মারা গেছেন। পরে জানা যায় তারা বেঁচে আছেন, তবে অবস্থা সংকটাপন্ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তিনি গুরুতরভাবে আহত অবস্থায় রয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত নাবলুসের কাছে তুবাস শহরে শতাধিক ইসরায়েলি সেনা সাঁজোয়া যান নিয়ে নতুন এক বড় ধরনের অভিযানে নেমেছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ওই অঞ্চলে এটাই ইসরায়েলের সবচেয়ে বড় সেনা সমাবেশ। 26 নভেম্বর বুধবার সেনারা শহরটিতে অবস্থান নেয় এবং কিছু ফিলিস্তিনি বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেয়। তোবাসের গভর্নর আহমদ আল আসাদ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছে। শহর জুড়ে হেলিকপ্টার চক্কর দিয়েছে এবং কয়েকটি জায়গায় সেনারা অবস্থান নিয়েছে। ফিলিস্তিন গণমাধ্যম জানায়, মঙ্গলবার রাতে তোবাস এবং পার্শ্ববর্তী কিছু এলাকায় কারফিউ জারি করা হয়। সড়ক বন্ধ করা হয়, বহু পরিবারকে ঘর ছাড়তে বাধ্য করা হয়, যাতে ইসরায়েলি বাহিনী ওইসব ভবনকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে। ইসরায়েলের সেনাবাহিনী অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা বিস্তৃত পরিসরে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে, যা কয়েকদিন ধরে চলতে পারে। ইসরায়েলের হারেজু পত্রিকা জানিয়েছে, তোবাসে সেনারা লিফলেট বিতরণ করেছে, যেখানে বলা হয়েছে এলাকায় সন্ত্রাসবাদীরা আশ্রয় নিয়েছে। গিনি বিসাউয়ের একদল সেনা কর্মকর্তা দেশটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার দাবি করেছেন। এর একদিন আগে দেশটির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে 2 শীর্ষ প্রার্থী নিজেদের বিজয়ী ঘোষণা করেছিলেন। এই কর্মকর্তারা নিজেদের হাই মিলিটারি কমান্ড ফর দ্য রিস্টোরেশন অব অর্ডার নামে পরিচয় দিয়েছেন। 26 নভেম্বর বুধবার টেলিভিশনের দেওয়া এক বিবৃতিতে তারা জানান, দেশের নির্বাচন প্রক্রিয়া পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়া সেনা কর্মকর্তারা দেশের সব স্থল, আকাশ ও জলসীমা বন্ধ ঘোষণা করেন এবং রাত্রিকালীন কারফিউ জারি করেন। এই ঘোষণার আগে রাজধানী বিসাউয়ে নির্বাচন কমিশনের দপ্তর, প্রেসিডেন্ট প্রাসাদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে টানা গোলাগুলির শব্দ শোনা যায়। প্রেসিডেন্ট নির্বাচনের ফল 27 নভেম্বর বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার কথা ছিল। নির্বাচনে মুখোমুখি ছিলেন প্রেসিডেন্ট ওমারো সিসাকো এমবালো ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস। আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, ফরাসি গণমাধ্যম ফ্রান্স 24কে ফোনে বলেন এমবালো। তিনি জানান, এখন তিনি সেনাবাহিনীর প্রধান দপ্তরে আছেন। বুধবার প্রতিবেশী সেনেগাল থেকে আল জাজিরার নিকোলাস হক জানান, প্রেসিডেন্ট এমবালোকে গ্রেপ্তার করা হয়েছে। বাঙালিয়ানা সায়ানের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।